বিছানার চাদরে এলোমেলো ভাঁজ, বাতাসে এখনো ভালোবাসার গন্ধ। জানালার পর্দা একটু নড়ে উঠলে বাতাসে মৃদু বাতাস বইছে। রোজা চোখ বন্ধ করে রেখে খুব আস্তে করে বলে উঠলে, আপনি ভীষণ অসভ্য সাহেব। নির্ণয়ের পুরো শরীরের ভর তখনও রোজার উপরে ছাড়া, নাক ডুবিয়ে রোজার কাঁধে দুহাত জড়িয়ে রেখেছে। রোজা দুহাত নির্ণয় নাক ঘষতে ঘষতে রোজার গলায় সাথে হস্কিম টেনে বলল, ইউ নো বেবি, আমি অসভ্যর মূল চাবিকাঠি। তোমার পাশে থাকলে আমি মাতাল হয়ে যাই। রোজা হালকা হেসে বলে, তাহলে আমি হারিয়ে যাই। থেমে যায় নির্ণয়। মুখ তুলে রোজার গলা থেকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে প্রতিটা ভাঁজে গম্ভীর এক দৃষ্টি রাখে রোজার চোখে। মারতে চাস আমাকে? চাইলে বল, নিজেই জান দিয়ে দেই, নাকি বুক চিরে কলিজানে তোর হাতে দিব, কোনটা বল? থমকে যায় রোজা, মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। নির্ণয় থেমে যায়। রোজার উপর থেকে বিছানা ছাড়িয়ে ছিটিয়ে থাকা ড্রেস খুঁজে জড়িয়ে নেয় গায়ে। ভালোবাসি তো, মরতে চাইবো কেন, ভীষণ ভালোবাসি নির্ণয় ভাই, এই দেখুন। নির্ণয় তাকায় না রোজার দিকে। বিছানা ছেড়ে উঠে যেতে যেতে, তবে আর কি। নির্ণয় উঠতে নিলে হাত টেনে আবারও বসিয়ে দেয় রোজা। ও নির্ণয় ভাই। নির্ণয় নিশ্চুপ, এবারও ফিরে তাকায় না রোজার দিকে। ধীরে দাঁত কটমট করতে করতে বলে, নির্ণয় ভাই। বিছানায় বসা অবস্থায় পা ঘষে ঘষে একদম নির্ণয়ের কাছাকাছি চলে আসে রোজা। দু হাতে নির্ণয়কে জড়িয়ে রাখে তার বাহুতে। সরি তো, আর বলবো না, হারাবো না ওর কথা। শান্ত হয় না নির্ণয়, তবু একেবারে কোনো উত্তরও করে না। বিরক্ত হয় রোজা, কাঁদো কাঁদো গলায় বলে, দেখুন আমার কিন্তু ভীষণ কান্না পাচ্ছে। এই তো কান্না করে দিলাম, এক্ষুনি কান্না করলাম। চোখে পানি পড়লে তো বুঝতাম, তাই কদর করছেন না। এখন তো চাকের মধু পান করছেন, মৌমাছিকে তাড়াতে হবে, তাই এমন করছেন, তাই না? কিছু হলে হালকা দম নেয় রোজা। কোনো কথা না বলে নাক টেনে আবারও বলতে শুরু করে, সব পুরুষই এক হয়। বাকিটা বলার আগে গালের ওপর শক্ত হাতের থাবায় পড়ে। নির্ণয়ের 2 আঙ্গুল চেপে ধরেছে রোজার গাল। ফর্সা গাল লাল হয়ে উঠেছে। কয়জন পুরুষের শরীর দিয়েছিস, কয়জনের কুয়ো ভরেছিস? সব পুরুষে এক হয়, তাই না? কয়জন পুরুষের শরীরের ঘ্রাণ নিয়েছিস তোর নাকে? রোজার মুখ থেকে কথা বের হয় না। আজ তার চোখেও নেই কোনো বিন্দু পরিমাণ পানি। অন্য সময় হয়তো কেঁদে 1 বালতি পানি জমিয়ে ফেলতো সে। আজ সে ব্যথার মাঝেও নির্ণয়ের গভীর ভালোবাসা এবং গভীর চোখে ভাবে তাকিয়ে আছে। কি হলো, কথা বল। রোজা চুপ থাকার চেয়ে নির্ণয়ের ভেতর আরো আগুন জ্বালিয়ে দিয়েছে। রাগ যেন আরো তীর তীর করে বাড়ছে। রোজার চোখ পড়তে পড়তে ধমকে যায় নির্ণয়, সাথে চিবিয়ে চিবিয়ে বলে, এই মেয়ে, এই দৃষ্টি নিচে, নিপুলেট করতে চাস? লাভ কি? আই জাস্ট ফক ইউ। গালে অসহ্য ব্যথার মাঝেও ফিক করে হেসে ওঠে রোজা, আলগা হয়ে নির্ণয়ের হাত। প্লিজ ফাক মি, মোর অ্যান্ড মোর। যতটা আপনার এনার্জি কুলোয় ততটা। আই এম ভেরি এনজয় দ্যাট। তন্ডা লেগে যায় নির্ণয়ের। এই মেয়ে দিন দিন ভীষণ অসভ্য হয়ে উঠছে। তাকে বিন্দুমাত্র ভয় করছে না। নির্ণয় বুড়ো নাচিয়ে বলে, রিয়েলি এনজয় ইট? তা বাকি কথা বলার আগে নির্ণয়ের মুখ চেপে ধরে রোজা। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা। নির্ণয়ের কথাই যেন শুনছিল, লজ্জা পেলে মেয়েদের গাল লাল হয়। আসলে কি তাই? হ্যাঁ, এটা একদম সত্যি কথা। এই যে রোজা পাখি এর গাল একদম লাল হয়ে গেছে, ব্লাশ করছে। পাখি, ওয়েট, আই ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস্টিক। নিঃশব্দ চোখে রোজার ঠোঁটের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঝুঁকে আসে নির্ণয়। দরজার শব্দ পড়তে বাহিরে কেউ। মাঝ রাস্তায় ব্রেক কষে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় সে। এদিকে দ্রুত গতিতে আশেপাশে নিজের পোশাক খুঁজতে ব্যস্ত হয় রোজা। অবশেষে খেয়াল করে ফ্লোরে পড়ে রয়েছে সেগুলো। দ্রুত হাতে সেগুলো তুলে নিয়ে গায়ে জড়িয়ে নেয় সে। রোজার পাশে পড়া হতেই নির্ণয়ের দিকে দাঁড়িয়ে দরজার কাছে এক নাগাড়ে নক করে চলেছে কেউ। তখন সময় প্রায় রাত 3টার কাছাকাছি। দরজা খুললেই বাইরে দাঁড়ানো রিসোর্টের এক কর্মচারী, কপালে ভাঁজ, দৃষ্টির। নির্ণয়ের, আপনি? স্যার, সিকিউরিটি থেকে এসেছি।
রিসোর্ট ম্যানেজার আপনাদের সাথে দেখা করতে চাই। কি প্রয়োজন? আসলে স্যার আমি ঠিক জানি না, তবে স্যার বলেছে অনেক দরকারি। কি? কিন্তু আর কিছু বলেনি। প্লিজ স্যার যদি একটু আসতেন। নির্ণয় চোখ কুঁচকে বেশ কিছু সময় নিয়ে তাকিয়ে থাকে, তারপর ভেতর থেকে রোজার দিকে বলে, তুই রেস্ট কর, আমি একটু দেখে আসি কি ব্যাপার। রোজা মাথা নাড়ে, সরল চোখে তাকিয়ে থাকে নির্ণয়ের যাওয়ার দিকে। হাতের ব্যান্ডেজটা একবার ছুঁয়ে দেখে, চামড়ার নিচে জ্বালা করছে। নির্ণয় বেড়ে কিছুটা সময় হয়েছে। নিজের ফোন হাতে নিয়ে ধীরে ধীরে বেলকনিতে এগিয়ে যায় রোজা। নিস্তব্ধ এক আকাশ, হাজারো তারার মেলা। মাথার ওপর জ্বলতে থাকা দুটো উজ্জ্বল তারার দিকে বেশ অনেক সময় তাকিয়ে থাকে রোজা। ডান পাশে বড় তারার দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, এই যে এই তারাটা আমি, আর তার পাশে তারাটা আপনি, নির্ণয় ভাই। রোজা ভাবতে ভাবতে আঙ্গুল নামিয়ে নিজের কাছে নিয়ে আসে। হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। সরাসরি নাম্বারে কল এসেছে বললে ভুল হবে। কিছু সময় আগে রোজা মেসেজ করেছে প্রেমের নাম্বারে, তাই তো কলটা দিয়েছে। হ্যালো। অপর পাশ থেকে ভেসে আসে প্রেমের শান্ত গলা, তবে ভীষণ ভাঙ্গুর এই গলা। ঠিক অতি প্রখ্যাতার প্রিয় মানুষটার ছোঁয়া পাওয়ার যেমন ঠিক তেমন। প্রেম শান্ত সুরে ডাকে, মেহেরিন। রোজা ছোট্ট করে জবাব দেয়, মনে পড়লো তাহলে। নিশ্চুপ থাকে রোজা, কি বলবে ভেবে পায় না সে। প্রেম হয়তো বুঝে কিছু। তা কি খবর বলো, হঠাৎ ফোন করছো? তোমার ছুটি শেষ হতে তো আরো সময় বাকি। আসলে স্যার আমার কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে প্রেম। কি প্রয়োজন বলো। আপনাকে একটা নাম্বার পাঠিয়েছি, তার সকল ডিটেলস আমার ভীষণ প্রয়োজন। প্রেম হাতের ফোনটার দিকে তাকিয়ে মেসেজে ঢোকে, আবারও কানে ফোন রাখে। আচ্ছা দেখছি। ফোন রেখে দেয় রোজা, আবারও তাকায় আকাশের দিকে। আমি ভীষণ স্বার্থপর, নিজের জিনিস অন্য কারো হতে একদম দেখতে পারি না। 1,47,000 বর্গমাইলে 20 কোটি মানুষের মাঝে বিধাতা আমার মনের মধ্যে অন্য কোনো ভালোবাসা জন্মে দিয়েছে। ভালোবাসি, ভয়ঙ্করভাবে ভালোবাসি। দরজা খট করে একটা শব্দ হতেই নির্ণয় এসেছে। রোজা নড়ে না, তাকালো। সে আকাশের সৌন্দর্য দেখছে ব্যস্ত। সময়টা ভীষণ নিস্তব্ধ। রোজা ঠায় দাঁড়িয়ে আছে বেলকনিতে। মৃদু শীতল বাতাসে যেন মনে তৃপ্তি অনুভব হচ্ছে। হঠাৎ অপরিচিত এক পারফিউমের ঘ্রাণ নাকে ভেসে আসে। চৌকিতে মাথা ঘুরায় সে। কালো পোশাক পরিহিত কাউকে দেখে কিছুটা পিছিয়ে যায় সে। কাঁপা কাঁপা গলায় বলে, কে আপনি? অপর পাশে কোনো উত্তর আসে না। রোজা নিজেকে সামলাতে আবার প্রশ্ন করতে যাবে, তার আগেই মুখের সামনে স্প্রে জাতীয় কিছু পড়তে চোখ বুজে আসে রোজার। মাথা ঘুরছে, মুহূর্তে অচেতন হয়ে যায় সে। বিকৃত এক হাসি ছড়িয়ে পড়ে ফাঁকা বেলকনিতে। দরজা জুড়ে তখনও নিস্তব্ধতা। দূরে কোথাও একটা কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ শোনা যায়। বেলকনির দরজা খোলা, বাতাসে পর্দা উড়ছে ধীরে ধীরে। অবচেতন রোজার নিঃশ্বাস স্তিমিত। কালো পোশাক পরিহিত সেই মানুষটি পকেট থেকে মোবাইল বের করে দ্রুত ডায়াল করে পরিচিত কারো নাম্বারে। তাড়াতাড়ি এসো, সময় কম। কথা শেষে কেটে দেয় ফোন। হাত ছোঁয়ায় রোজার গালে। একদিকে মাত্র মিনিট খানেকের মধ্যেই ঘরে ছায়া পড়েছে অপর একজন যুবককে। বেশ লম্বা, মুখের পাতলা দাড়ি, হালকা আতঙ্ক আর তাড়াহুড়োর ছাপ। ম্যাম, হুস, জলদি কোলে তোলো এটাকে। যুবকটা কথা না বাড়ে মালিকের আদেশ পেতেই পাজাকোলা করে নেয় রোজাকে। ম্যানেজারের সাথে দেখা করে এসে রুমের দরজা খুলে স্তব্ধ হয় নির্ণয়। বাতাসে ঘর ভারী, রুমের প্রতিটা কোণা খালি। খাটের চাদর এলোমেলো, মৃদু বাতাসে নড়ছে জানালার পর্দা, তবে কোথাও কেউ নেই। নির্ণয় ঘরে চোখ বুলিয়ে এগিয়ে যায় বেলকনিতে, তবে সেখানটাও ফাঁকা। অপরান্তর না পেয়ে রুমের বিছানায় বসে পড়ে। হয়তো বাথরুমে আছে রোজা, এভাবেই শান্ত হয় সে। কিছু সময় ধীরে ধীরে পেরোতে থাকে সময়। রোজা বেরোনোর নাম নেই। কপালে চিন্তার ভাঁজ পড়তে নির্ণয় চট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে বাথরুমের দরজার কাছে। কিন্তু দরজার কাছে আসতে আরেক শক। বাহির থেকে দরজা লক করা, ভেতরে কেউ নেই। সূক্ষ্ম ঢোক গিলে নির্ণয় ফিসফিসিয়ে বলে, রোজ। আর কিছু ভাবতে পারছে না। হনি হয়ে খুঁজতে থাকে পুরো ঘর। হয়তো কোথাও লুকিয়ে আছে মেয়েটা, এই ভেবে তছনছ করে খুঁজছে ঘরটা, কোথাও নেই। আবারও ছুটে গেল বেলকনিতে, সেখানেও ফাঁকা। ওপর থেকে নিচে তাকাতে রিসোর্টের গার্ডেনে চোখ পড়ে। দুজন গার্ড সেখানে পাহারায় বসে ঘুমে টলছে। আবারও ঘরে আসে, তখন ঠিক পায়ে কিছু একটা আটকে যায় তার। ফ্লোরের দিকে চোখ পড়ে। রোজার হ্যালো কিটি কাভার্ডের
মোড়ানো ফোনটা কাঁপা কাঁপা হাতে ওইটাকে হাতে তুলে নেয় সে। অজানা ভয় বাসা বেঁধে মনে। দ্রুত পায়ে এগিয়ে যায় বেডের কাছে। পুরো বেড খুঁজে বালিশের নিচে থেকে ফোন বের করে দ্রুত স্ক্রল করতে থাকে সে। এই তো কিছু সময় আগে রিয়ানের সাথে কথা হয়েছে, নাম্বার তাই সামনে ছিল। রিয়ান অতি দ্রুত কল করে সেই নাম্বারে। বেশ কিছু সময় রিং হয়, কেটে যায় কল। উন্মাদ নির্ণয় আবারও কল দেয় সেই নাম্বারে। এবারও মিস হয়। কল রিসিভ হতেই নির্ণয় উত্তেজিত গলায় বলে, ঘুম ঘুম ভাবে কল রিসিভ করে রিয়ান। রিয়ান। নির্ণয়ের গলা কাঁপছে। মুহূর্তে ঘুম ছুটে যায় রিয়ানের। ব্যস্ত ভঙ্গিতে বলে, হোয়াটস হ্যাপেন ব্রো। নির্ণয়ের গলা কাঁপছে, গলা ধরে আসছে। কোনো মতে সূক্ষ্ম ঢোক গিলে নেয়। রোজ রোজ কি ভাই? রোজ মিসিং। কথাটা শেষ করেই দ্রুত কল ডিসকানেক্ট করে নির্ণয়। বিছানার ওপর গাঢ় হয়ে বসে আছে নির্ণয়। নির্ণয়ের কথাগুলো যেন ঠিক তার মস্তিষ্কে প্রসেসিং হয়ে উঠতে সময় নিচ্ছে। হঠাৎ কিছু খেয়াল করতেই বেরিয়ে যায় ঘর থেকে। কিছু সময়ের ব্যবধানে হাঁপাতে হাঁপাতে নির্ণয়ের ঘরে এসে পৌঁছায় রিয়ান। ঘরে ঢুকতে চোখ পড়ে বিছানার ওপর গুটিয়ে পড়ে আছে নির্ণয়। এক হাতে নিজের মাথা চুল খামচে ধরে রেখেছে, শরীরটা কাঁপছে, চোখ দুটো লাল টকটকে শুকিয়ে গেছে। এভাবে বিধ্বস্ত নির্ণয়কে বহু বছর পর দেখছে রিয়ান। রিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে হাত রাখে নির্ণয়ের কাঁধে। হঠাৎ খপ করে নির্ণয়ের হাত জড়িয়ে ধরে নির্ণয়। এমন শক্ত করে আঁকড়ে ধরে, তবে আচরণ একেবারেই বদ্ধ উন্মাদের মতো লাগছে। চোখের পাতা কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট কাঁপছে অজানা আতঙ্কে। ভাই। রিয়ান কাঁপা কাঁপা গলায় ডাকে নির্ণয়কে। এদিকে তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে নির্ণয়। আমার রোজ পাখি। রিয়ান হতভম্বিত হয়ে বেশ কিছু সময় স্থির হয়ে কাঁপা কণ্ঠে বলে, ভাই প্লিজ শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। তুমি তো জানো রোজা একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, ও নিজেকে বাঁচাতে পারবে। নির্ণয় কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। কোনো কথাই যেন পৌঁছাচ্ছে না তার মনে। রিয়ান নিজেকে সামলাতে চাইছে, শক্ত থাকার চেষ্টা করছে। গলাটা ভারী হয়ে গেছে তার, কিন্তু তবুও বলে, তুমি ভেঙে পড়ো না, পড়লে চলবে না ভাই, বরং আমাদের এখনই খুঁজতে হতে হবে। যে করে হোক রোজকে খুঁজে বের করতেই হবে। ভেতরে ভেতরে বেশ ভেঙে পড়েছে রিয়ান। বরাবরকেই সব বিপদ কেন তার বোনের উপরে আসে, কেন সেই লক্ষ্য করে। সে চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ভাইকে। ভাই আমাদের খুঁজতে হবে রোজকে। নির্ণয় নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক, গলা শুকিয়ে কাঠ, চোখ দুটো লালচে ফোঁটা হয়ে গেছে। শরীরটা ভারী হয়ে আসছে, কাঁপছে, যেন একটা মস্তিষ্ক বিধ্বংস মানুষ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। রিয়ান টের পায় নির্ণয়ের অবস্থা খারাপ হচ্ছে। এভাবে চলবে না। ভাই আমার দিকে তাকাও। বারবার নির্ণয়কে শক্ত করতে চাইছে রিয়ান, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। নির্ণয় বৃদ্ধ জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, চোখে একদম শূন্যতায় ভর করেছে, নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতো। কোনো কিছুতেই কিছু হচ্ছে না। দ্রুত পকেটে ফোন বের করে সে তাড়াহুড়ো করে ফোন অন করে ঢুকে পড়ে কল লিস্টে। আঙ্গুল থমকে যায় একটা পরিচিত নাম্বারের উপর। স্ক্রিনে জল জল করছে আয়নের নাম। রিয়ান দ্রুত ডায়াল করে সেই নাম্বারে। ফোনটা কানে ধরতে রিং বাজতে শুরু করে 1 2 3 বার। তুল আয়ন, প্লিজ তুল। রিয়ান ফিসফিস করে গালচে কাঁপছে উৎকণ্ঠায়। অন্যদিকে রিয়ান এখনো জড়িয়ে ধরে বসে আছে, শরীরটা ভার হয়ে আসছে, নিঃশ্বাস হালকা হয়ে আসছে। কল রিসিভ হতে ব্যস্ত কণ্ঠে রিয়ান বলল, হ্যালো। আয়নের ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি ভাই? রিয়ান কাঁপা গলায় ব্যস্ততায় বলল, ভাই দ্রুত ইনজেকশন প্রয়োজন, ভাইয়ের কন্ডিশন খুবই খারাপ। থমথম খায় আয়ন। ঘুম মুহূর্তেই পালিয়ে যায়। ফোনটা শক্ত করে ধরে রেখেছে। কি নীরের, প্লিজ ভাইয়ের রুমে আয়। কথা শেষ করে ফোন কেটে দেয় রিয়ান। রিয়ানের বুকের মধ্যে কাঁপুনে ওঠে, চোখে ভাই ধীরে ধীরে জায়গা নিচ্ছে। ফোনটা নামিয়ে, আমার বোন আল্লাহ। শেষ রাতে কালো আধারের ভেতর দিয়ে ছুটে চলেছে কালো গাড়ি। রাস্তার দুধারে ছায়া ঘিরে রেখেছে। হেডলাইটে রেখাগুলো ধোয়ার মধ্যে মিলিয়ে যাচ্ছে কুয়াশায়। গাড়ির পেছনে সিটে অবচেতন হয়ে পড়ে আছে রোজা। মাথাটা একদিকে কাত, চোখ দুটো বোঝা, ঠোঁট ফ্যাকাশে। ঠিক তার পাশে বসে আছে এক নারী, পরনে কালো পোশাক, চুলগুলো ছেড়ে রাখা, চোখে স্পষ্ট নিষ্প্রতা, একটানে মুখে স্মার্ট খোলে। তারপর ধীরে ধীরে আঙুল দিয়ে রোজার কপালে হাত সরিয়ে দেয়। খুব আলতো করে
হাত ধোয়ায় রোজার গালে, তারপর ফিসফিস করে বলে, তুই ঠিক যেমনটা নিষ্পাপ ততটাই বিষধর। তবে সেই বোকারারি আমার মুখোশটা তোর সর্বনাশের কারণ। গাড়ির ভেতরে নেমে আসে এক গভীর নীরবতা। চাকা চলছে গন্তব্যে। দূরে এক আকাশে মৃদু ভোরের আলো ফোটার প্রস্তুতি নিচ্ছে আকাশ। পাহাড়ি গলি, মোড়, অন্ধকার ঢাকা এক বিশাল নির্জন আলিশান বাড়ির সামনে এসে থামে গাড়িটি। রাতে নিস্তব্ধতা, শুধু শোনা যায় ইঞ্জিনের শব্দ। চারপাশে কুয়াশা জমেছে, ঘন হয়ে আছে, যেন অদৃশ্য কোনো রহস্য ঢেকে রেখেছে এই প্রাসাদ তুল্য বাড়িটিকে। বাড়ির ফটকে ধীর করে খুললে যায় স্বয়ংক্রিয়ভাবে। পুরো ঘুটঘুটে অন্ধকার। বিশাল লোহার গেটের দুপাশে দাঁড়িয়ে থাকা পাথরের সিংহমূর্তি যেন পাহারা দিচ্ছে সেই রহস্যময় ভবনকে। গাড়ির পেছনে দরজা খুলে কালো পোশাক পরিহিত মেয়েটি ধীর কণ্ঠে ঠোঁট খেলে এক রহস্য হাসি। খানিক সময় বাড়ির দিকে তাকিয়ে ড্রাইভারকে আদেশ দেয় রোজাকে কোলে তুলে নিতে। ধীরে ধীরে গাড়ি এগোতে থাকে। পায়ে পড়া প্রতিটি শব্দ রাতের গভীরতাকে কাঁপিয়ে তোলে। সদর দরজার কাছে এসে ধাক্কা দিতে খুলে যায় দরজা। বাতাসে এক ভ্যাপসা গন্ধ ভেসে আসে। কালো পোশাক পরিহিত মেয়েটা মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে ভেতরে প্রবেশ করে। ঠিক পেছনে ড্রাইভার কোলে তোলে রোজাকে। চারপাশ স্তব্ধ, শুধু কানে ভাসে জুতা আর ফ্লোরের ঘর্ষণ কাঠি। বাবা! গা লুচিয়ে কাউকে ডেকে ওঠে মেয়েটি, তবে সাড়া নেই। এবার আরো কিছু জোরে ডেকে ওঠে সে, বাবা! মুহূর্তে আলোকিত হয়ে যায় পুরো বাড়ি। সামনে সিঁড়ি বেয়ে নামতে এক মাঝবয়সী লোক। বয়স হলেও এখনো সুদর্শন সে। হে যারা, মাই গার্ল! যারা এক মুহূর্ত অপেক্ষা না করেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে। আদরের স্বরে বলে, কেমন আছো বাবা? আমি ভালো বেটা। যারা মুচকি এসে ইব্রাহিম তালুকদারের হাত ধরে এগিয়ে আসে রোজার কাছে। আমাদের শিকার। ওয়েট ডান মাই গার্ল। আমি জানতাম তুমি পারবে। এবার এক শেষ করেই আমার মৃত ছেলের আত্মার শান্তি মিলবে। পড়তে তো পারতো হতো বাবা, এই জন্যই ভাইকে হারিয়েছি। রেহানকে হারাতে পারবো না। এই মেয়ে বেঁচে থাকলে রেহান কখনোই আমার হবে না। আপাতত তোকে ঘরে নিয়ে হাত পা বেঁধে রেখে আয়। কাল ক্লেন আসবে, একটু মজা মাস্তি হোক তাকে নিয়ে, তারপর না হয় তিলে তিলে মৃত্যু দিব। কি বলিস বেটা? হ্যাঁ বাবা। সকালে রোদ এসে জানালার ফাঁক গলে সূর্যের হালকা কমলা আভা ছড়িয়ে পড়ছে ঘরের মেঝেতে। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা, যেন রাতের আধার এখনো কিছুটা রয়ে গেছে চারপাশে। নির্ণয় চোখ পিটপিট করে খুলে দুই হাতে মাথা চেপে ধরে ধীর কণ্ঠে বসে ওঠে বিছানায়। ঝিমঝিম করছে মাথা, আশপাশে নজর বুলিয়ে নিচ্ছে। সে হঠাৎই চোখ পড়ে সোফার দিকে। সেখানে বসে আছে আয়ন, অপূর্ব আর রিয়ান। তিনজনের মুখে গভীর ক্লান্তির ছাপ, অথচ গলার নিচে কুঞ্চনে তারা কিছু একটা নিয়ে আলোচনা করছে। রিয়ানের চোখ রক্তিম দেখায়। এদিকে মুখটাও কেমন ফ্যাকাশে লাগছে ছেলেটার। নির্ণয় ঘাড় কাত করে তাকায় বাম পাশে। ল্যাপটপ খুলে বসে আছে ত্রিধা, চোখের নিচে কালি, ঠোঁট কামড়ে ধরা। কিছু খুঁজছে, কি যে চেষ্টা করছে বোঝা যাচ্ছে না। পাশে বসে রিধিমা দুই হাতের আঙ্গুল একটাকে আরেকটা দিয়ে ঘুরছে। তার মুখে স্পষ্ট চিন্তার ভাঁজ। মাঝে মাঝে ত্রিধা স্ক্রিনের দিকে তাকাচ্ছে, আবার মাঝে মাঝে একদৃষ্টে তাকিয়ে আছে জানালার বাইরে। নীরবতা ভেঙে ত্রিধা বলে ওঠে, ডেটা ট্র্যাক করেছি, লোকেশন মেলাতে পারছি না। মনে হয় সিগন্যাল ব্লক করে রেখেছে। দু হাতে মাথা চেপে রাতের সকল কথা মনে করছে নির্ণয়। একটু সময় লাগেও ধীরে ধীরে মনে পড়ে সব। রোজা না থাকায় রিয়ানের ঘরে এসে ইঞ্জেকশন পুশ করে মনে পড়ে যায় রোজা মিসিং। ভাবতেই চোখ যেন লাল হয়ে ওঠে নির্ণয়ের। শরীর ঝাড়া দিয়ে উঠে বিছানা ছেড়ে। ইঞ্জেকশনে ঘুম এখনো পুরোপুরি কাটেনি। মাথার ভেতরেও কেমন জানি ভারী লাগছে। শব্দগুলো এলোমেলোভাবে ভেসে আসছে। আহা রোজ! চেঁচিয়ে ওঠে নির্ণয়। এক এক মনোযোগ ক্ষুণ্ণ হয় সকলের। রিনয় দ্রুত এগিয়ে আসে বিছানার কাছে। ভাই! পরপর রিধিমা, আয়ন, ত্রিধা, অপূর্ব সবাই এসে ছুটতে আসে ওর কাছে। ত্রিধা এখনো বসে ল্যাপটপের কাছে। রোজ কোথায়? ওর ইনফরমেশন? সূক্ষ্ম ঢোক গেলে আয়ন এদিক ওদিক তাকিয়ে অসহায় স্বরে বলে, ওকে কিডন্যাপ করা হয়েছে ভাই। লোকেশন ট্র্যাকিং হচ্ছে, সিগন্যাল ব্লক করা। কিন্তু ত্রিধার চেষ্টা করছে সিস্টেম ব্রেক করতে। রিসর্টে সিসিটিভি ফুটেজ চেকিং করা হয়েছে। এক কালো পোশাক পরা
লোক, সাথে মাস্ক পরা একটা ছেলে। আমি অলরেডি রোজা ডিপার্টমেন্ট ইনফর্ম করেছি, ওরাও চেষ্টা করছে। নির্ণয় ধীরে ধীরে এগিয়ে এসে ত্রিধার কাছে দাঁড়ায়। লাস্ট লোকেশন কোথায়? এনসি, লাস্ট লোকেশন সিলেটের আশেপাশে একটা কনস্ট্রাক্টস এরিয়ায়। কথাটুকু বলে ল্যাপটপ নির্ণয়ের দিকে এগিয়ে দেয় ত্রিধা। নির্ণয় বেশ কিছুক্ষণ ভাবে পরখ করে সব। হঠাৎ মনে পড়ে যায় রোজা হাতের রিংটার ছোট একটি টায়ার বসিয়েছিল নির্ণয়। তার পাজি মেয়ে কখন জানি কই হারিয়ে যায়, এইভাবেই পদক্ষেপ নেওয়া। নির্ণয় ধীরে ধীরে বেশ কিছুভাবে সিগন্যাল পিক করতে থাকে। সকলের চোখে কেমন যেন রসগোল্লার মতো হয়ে গেছে। নির্ণয় স্ক্রিনে তাকে নিখুঁত ফোকাস দিয়ে লোকেশন ম্যাপে সিগন্যাল জ্যাম ফাঁক করে চোখ একটু করে টলছে। ঠোঁটের কোণে হেলে আছে এক টুকরো হাসি। ও ওয়েলডান এনসি। নীরবতার মাঝে চেঁচিয়ে ওঠে ত্রিধা। সকলের দৃষ্টি ল্যাপটপ থেকে সরে ত্রিধার ওপরে পড়ে। নির্ণয় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। লোকেশন দেখে বোঝার চেষ্টা করছে খিচুড়ি ঠিক কোথায় পাকানো হয়েছে। হঠাৎই ভাইব্রেট মোডে ফোন কাঁপায় কানে আসে। ঘরে উপস্থিত সকলেই খুঁজতে থাকে কার ফোন বাজছে। নির্ণয় ল্যাপটপ ছেড়ে এগিয়ে যায় বেডের কাছে। বালিশে হ্যালো, কে? এত জলদি ভুলে কিভাবে হবে মিস্টার চৌধুরী? পূর্ণ হিসাব তো এখনো বাকি। নির্ণয় চমকায় না। এইরকম একটা কলের অপেক্ষা সে করছিল। মনে মনে যা ভাবছে তা সত্যিই হচ্ছে। এই কল আসার ভীষণ প্রয়োজন ছিল। রিয়ান সোফার কাছ থেকে এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের পাশে, ঠিক পাশাপাশি দাঁড়িয়ে নিশ্চুপ। আপনাদের দুরাজার প্রাণভোমরা যে আমার হাতে, তাকে ফেরাতে হবে নিশ্চয়ই। তা কি বলেন, মেরে দেই? টুট। নির্ণয় কিছু বলতে নিবে তার আগে তার মুখ চেপে ধরে আয়ন। অপর পাশ থেকে কল ডিসকানেক্ট হয়েছে। আয়ন ধীর হাতে হাত রাখে নির্ণয়ের কাঁধে। নির্ণয়কে বেশ শান্ত লাগছে। ছেলেটা কি ভয় পাচ্ছে? আয়ন কম্পিত কণ্ঠে বলে, প্লিজ ভাই, নিজেকে সামলা, না হলে রোজকে কিভাবে খুঁজবি? টেনশন নিস না, আল্লাহ সহায়া থাকবেন, সব ভালো হবে। আয়ন কোথায় একটু চমকায় না নির্ণয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা সেই চিরচেনা হাসি। সে বিড়াল নয়, বাঘিনী। টেনশন কার জন্য? তার জন্য নয়, বাকিদের জন্য হচ্ছে। নির্ণয় ধীরে ধীরে আয়নের কাঁধ থেকে হাত সরিয়ে নেয়। চোখ নামিয়ে হাতের মুঠোয় ফোনের দিকে তাকিয়ে পকেটে ঢুকে নেয়। চল। নির্ণয়ের বলা ঠান্ডা শীতল কথা আয়ন ব্যাককালের মতো আবারও প্রশ্ন করলো, কোথায় যাচ্ছি? নির্ণয় একটু ঝুঁকে আয়নের মুখের ওপর বউ খুঁজতে, আর একটু শিকারির শিকারা ক্ষুধা নিবারণ করতে। এই মুহূর্তের জন্য সময় নষ্ট করার জন্য নির্ণয় পা চালিয়ে বেরিয়ে পড়েছে। আয়ন বাধ্য হয়ে পেছনে পেছনে হাঁটছে। রিয়ান তখনও রুমে। অপূর্ব তাকিয়ে থাকে নির্ণয়ে যাওয়ার পানে। রিয়ান এগিয়ে গিয়ে হাত রাখে অপূর্বর কাঁধে। তুই রিসোর্টে থাক, ত্রিধা ওদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তোকে দিয়ে গেলাম। কথাগুলো শেষ করে নির্ণয়ের পিছনে রিয়ান। রোদের তাপে তখনও প্রখর, মাথার ওপরে। গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে নির্ণয়। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে তার চোখে পলক পড়ে না। একে একে গাড়ি চড়ে বসে আয়ন, রিয়ান। গাড়ির ঘর ঘর শব্দ ভেদ করে আসে এক অদ্ভুত নীরবতা। এদিকে শান্ত হাতে স্টিয়ারিং ধরে রয়েছে নির্ণয়। পাহাড়ি রাস্তার পথ ধরে এগিয়ে চলেছে গাড়ি। গাড়ির সামনে যত দূর পর্যন্ত চোখ যায় আঁকাবাঁকা পথে দুপাশে শুধু ঘন সবুজের দেওয়াল। মাঝে মাঝে পাহাড়ের ঢালু থেকে নেমে আসা কুয়াশার ধারা যেন ধুলো আর রক্তের গন্ধ মিশে আছে। নির্ণয় স্টিয়ারিংয়ে হাত রেখে একদৃষ্টে সামনে রাস্তার পানে তাকায়। আমার পাশে বসে ট্যাবের স্ক্রিনে চোখ রেখে লোকেশন বলে যাচ্ছে। রিয়ান বেশ চুপচাপ। হঠাৎ ট্যাবের স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে। সিগন্যাল কেটে গেছে। আয়ন হতবাক হয়ে বলে, এটা কি হলো? সিগন্যাল ব্লক হয়েছে। জোরে ব্রেক কষে নির্ণয়। রাগী ক্ষিপ্ত চোখে তাকায় আয়নের দিকে। দ্রুত হাতে ট্যাব কেড়ে নিয়ে চোখে রাখে তাতে। সত্যি সিস্টেম ব্রেক করেছে, তবে এটা তো হবারই কথা নয়। কিংবা নির্ণয় দ্রুত নিজের চুল খামচে ধরে। ঘুটঘুটে অন্ধকার। নিঃশ্বাস ফেলাও যেন বোঝা হয়ে গেছে। চারপাশে এমন গা ছমছমে নিস্তব্ধতায় মোড়ানো, যেখানে বাতাসের শব্দটা কানে আসে না। সেই অন্ধকার ঘরের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে রোজা। শরীরটার ঘাম আর ধুলোতে চটচটে অবস্থার মেঝে ওঠানামা যেন গা ঘেঁষে ঘিয়ে যাচ্ছে তার। ধীরে ধীরে
কাঁপছে চোখের পাতা, নিঃশ্বাস টেনে আনার লড়াইয়ে ক্লান্ত শরীরটা জড়সড় হয়ে আসে। হঠাৎ এক মুহূর্তে পিটপিট করে চোখ খুলে সে। কোথাও এক চিলতে আলো নেই, ঠিক বুঝোটা যাচ্ছে না এটা সকাল নাকি রাত। রোজা চারপাশে তাকায়, এক ঘরে ঝুঁকি, জানালা বলে কিচ্ছু নেই, কিংবা জানালা থাকলেও বাইরে অন্ধকারে ভরে ডুবে আছে। দেওয়াল ছুটে দেওয়ালের দেখতে চায় সে, জানতে চায় কোথায় আছে, কিন্তু হাত পায়ের শক্তি নেই, বাধা। দড়ির খসখসে ফুস করে রোজার কবজি পিষে পিষে যায় নরম চামড়া। গলা তৃষ্ণার্তই শুকিয়ে কাঠ, শুকনো ঢোক গিলতে গিলতে গলায় খচখচে কষ্ট জমছে। ঠোঁট দুটো ফেটে চৌচির, জিভে ঠোঁটের কোনায় ছুঁয়ে সরে আসে, যেন কাটা বিছানো। রোজা মাথা ঘুরিয়ে চারপাশে কিছুটা শোনার চেষ্টা করে, কিন্তু চারপাশ তীব্র নিস্তব্ধতায় যেন ঘিলে আছে। রোজার বুক ধুকপুকনি আরো বেড়ে যায়। বেশ কষ্টে নিজে বিড়বিড় করে সে, ইয়াল্লাহ, এ কই এসে পড়লাম, উফ, মাথা যন্ত্রণা করছে, এখান থেকে বেরোবো কিভাবে? পিপাসায় কথা বলতেও শক্তিটুকু যেন নেই। বুকের ভেতর থেকে আসা এক তৃষ্ণার্ততা আটকে ওঠে সে। কাঁপা কাঁপা গলায় ডাকতে শুরু করে, কেউ আছেন? পানি খাবো একটু। শব্দগুলো যেন অন্ধকারে থেমে যায়। দেওয়াল চেপে ধরে সেগুলো ফেরত আসে আবার তার কাছে। রোজার কণ্ঠ এখন দুর্বল, মনে হয় বাতাসও তার কথা শুনতে পায় না। সে আবার চেষ্টা করে, এবার খানিক জোরে, শুনতে পাচ্ছেন? পানি খাবো, দয়া করে। থেমে যায় রোজা, বুঝতে পারে তার ডাকে কেউ সাড়া দিচ্ছে না, হয়তো কেউ নেই, কিংবা কেউ আছে ঠিক, তবে ইচ্ছে করে তার কথা শুনছে না। হঠাৎ বুকের ভেতরটা ধক করে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, নির্ণয় ভাই, কোথায় আপনি? প্লিজ ভুল বুঝবেন না আমায়। রোজা গলায় যতটুকু শক্তি আছে দিয়ে চিৎকার করতে চায়, কিন্তু গলা রুদ্র হয়ে আসে। গলা উঁচিয়ে আবারও ডাকে, পানি খাবো, কেউ আছেন? হাঁপিয়ে গেছে মেয়েটা, গলা দিয়ে আর শব্দ বেরোচ্ছে না। চেষ্টা করেও পারে না একটু শব্দ বের করতে। কাঁপা কাঁপা নিঃশ্বাসে বুক ওঠানামা করছে, চোখের পাতা ভার এসেছে পানির। শোকলান্ত অবচ্ছন্ন শরীরটা ধীরে ধীরে নেতিয়ে পড়ছে মাটির ওপর। ঘরের ভেতরটা যেন আরে ভারী হয়ে উঠেছে, নিঃশ্বাস ফেলাও কঠিন। হঠাৎই মেটালের সঙ্গে মেটালের ঘষাঘষির মতো কর্কশ শব্দে চমকে ওঠে রোজা। দরজার চাবি ঘোরাচ্ছে। রোজা মাথা তুলে তাকানোর চেষ্টা করে, তবে চোখের সামনে শুধু ঘন অন্ধকার। এদিকে চটার শব্দে দরজা খুলে যায়। বাইরে থেকে সাদা হলুদ মিশ্রিত আলো অন্ধকারের ভেতরে ছিটকে আলো আসে। সে আলো সরাসরি পড়ে রোজার চোখে। সে চোখ পিটপিট করে ফেলে। অন্ধকারে এতক্ষণ থাকার পর আলোটা যেন ছুরির মতো চোখে বিঁধে গেছে। আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করে কালো সব অবয়ব। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে, উচ্চতা মাঝারি, শরীরটা অবিচলন, মুখ দেখা যায় না। আলো তার পেছন থেকে আসায় মুখটা ছায়ায় ঢাকা পড়েছে। রোজার ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না, শুধু শুকনো নিঃশ্বাস ফেলে বলে, কে? অবয়বটা উত্তর করে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীর পায়ে এগিয়ে আসে। হিলের ধাতব শোলের শব্দে নিস্তব্ধতা মেনে বিষিয়ে ওঠে। এক দৃষ্টে তাকিয়ে থাকে রোজা। ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় রোজার সামনে। বাইরের আলো যখন ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে সেই নারীর মুখ স্পষ্ট হয়ে ওঠে। রোজার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে, ঠোঁট কাঁপে, এক অস্ফুরণ ত্রুটি জর্জরিত স্বর বেরিয়ে আসে, তুমি? কথাটা হালকা কাত করে রোজা চোখের দিকে তাকায় যারা। নিস্তব্ধতার মাঝে পুরো ঘর কাঁপিয়ে ওঠে সে। হ্যাঁ আমি। যারার কণ্ঠের কোনো বিদ্রুপ নাই। কারো কিছুটা সামনে এগিয়ে আসে রোজার কাছে বসে সে। পানি চাইছিলে তো? তার মনে এসব পিছনে তুমি আছো? রোজার চোখ জ্বলে ক্রোধে। তার তীক্ষ্ণ দৃষ্টি গ্রাস করছে যারার নজর। যারা ঠোঁটের বিদ্রুপে হাসি টেনে বলল, যার বুদ্ধিমতী মেয়ে তো, ঠিকঠাক সময়ে বুঝে গেছো তাই না? দুজনের কথার মাঝে কয়েকজন পুরুষ ঘরে প্রবেশ করে। সবাই সাদা পোশাক পরা, সকলের হাতে চকচকে ট্রে, তাতে রাখা আছে বাহারি রকমের গহনা, ভারী কসরার চুড়ি, নাকফুল, কপালের টিপ সহ কিছু খাবার। এদিকে একজন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ঘরের মধ্যে হঠাৎ যেন অদ্ভুত এক প্রতিভা আনন্দের আয়োজন শুরু হয়ে গেল, যা ঘরের আসল ভয়ঙ্কর পরিবেশের সাথে সম্পূর্ণ বিপরীত। ঘরটার বাতাস যেন থম মেরে গেছে। সাদা পোশাকের লোকগুলো নিঃশব্দে সাজযোগের আয়োজন করছে। খাবারের ট্রেগুলো মাটিতে নামিয়ে রাখা হয়েছে, কিন্তু বিরক্তি ভরা সারা শরীর দখলে নেওয়ায় রোজার। ঠোঁট শক্ত হয়ে আছে,
একটা শান্ত সহিষ্ণু শরীরটা বাধা দিচ্ছে, তবু চোখ দুটো জ্বলে ওঠে বিদ্রোপে। ভুরু কুচকে তাকিয়ে থাকে যারার দিকে। যারা মুচকি হাসে, হেলাই স্বরে বলে, খাবার খেয়ে তৈরি হয়ে নেবে, আসরে যেতে হবে। কিসের আসর? শব্দে যেন ঘাটে কাঁপে ওঠে। বিন্দু মাত্র কাঁপে না রোজার গলা, ভীষণ রাগে জ্বলছে তার শরীর। যারা থেমে যায় এক মুহূর্তের জন্য। হঠাৎ মুখে লেগে থাকা হাসিটা ভীষণ গভীর হয়ে ওঠে তার। সে ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে এসে কানে কানে ফিসফিস করে বলে, যে আসরে তোর মতন তোর মতোদের সাজিয়ে দেখানো হয়, শরীরের দাগ উঠানো হয়, গহনার ওজন দেখে ঠিক করা হয় কে কেমন খদ্দের পাবে। রোজার চোখ এবং রক্তিম হয়ে ওঠে। দড়ি বাঁধা না থাকলে হয়তো দুগা বসিয়ে দিত। তার কণ্ঠে সেই পুরনো তেজ ফিরে আসে। যারা চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমাকে কি তোর বেশ্যা মনে হয়? শব্দগুলো ঘরের বাতাস কেটে ফেলে। যারার মুখে হঠাৎই থমকে যায়। পরের মুহূর্তে চোখ জ্বলে ওঠে, যেন স্ফুলিঙ্গ ফুটে ওঠে তার। সে ক্ষিপ্ত স্বরে ঝাঁপিয়ে পড়ে রোজার ওপর। শক্ত হাতে রোজার গাল চেপে ধরে। আঙ্গুলগুলো রোজার গালে গভীরভাবে বসে যায়। যারা রাগে চিপিয়ে চিপে বলে ওঠে, সতীত্বের সূত্র ধরে আমার তোর কাছে শিখতে হবে? ছ্যা, দুই পুরুষের খাদ্য হয়ে আমাকে আবার চরিত্রে আঙ্গুল তুলছিস? কিছু থেমে থাকে যারা। গালে চাপ আরো কিছুটা বাড়িয়ে আবারও বলে, তোর মতো মা টুট 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 জন্য রেহান আমার হাত ছেড়ে পিছলে গেছে। রোজার চোখে এবার তীব্র অবকার ছায়া নেমে আসে। সে যন্ত্রণায় কুকুরের চোখের কোণে তার ছিল একটা পাতলা হাসি উঠে বলে, গলা দিয়ে চাপা সরে ফিসফিসে বলে, তাহলে ভাব তোর চরিত্র তোকে কোথায় নামিয়েছে। ভালোবাসার মানুষের সামনে নিজের চরিত্রবান নারী হিসেবে প্রেজেন্টেশন করতেও ভাগ্য লাগেছি। ঘৃণা হচ্ছে আমার, তোর মতো নষ্ট আমাকে ছুঁয়েছে, গা গুলিয়ে আসছে আমার। যারার হাতটা আরো শক্ত হয়, যেন রোজা চামড়া ছিঁড়ে ফেলবে। তার চোখ জ্বলে ওঠে হিংস্রতা, ঠোঁট কাঁপছে তার। ঘর জুড়ে ভারী নীরবতা নেমে আসে, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত স্তব্ধ হয়ে আছে। তাই নাকি? সত্যিতে এত অহংকার? আজকে তোকে আসরে ছাড়া হবে, দর তোলা হবে তোর, তারপর তোর ব্যক্তিত্ব হারাবি। যারা ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে এলো। তার চোখে বিদ্রুপের ছায়া, ঠোঁটে বিষাক্ত হাসি, যেন মাটিতে বসে থাকা রোজার কাছে এসে নেমে যায়। নিজের হাতে বাঁধনের দড়ি খুলে দেয়। বাঁধন খুলতে দু হাতে সাদা পোশাক ধরা মানুষ দুটো এগিয়ে এসে চেপে ধরে রোজার দুই বাহু। কিছুটা বাঁকা হাসে রোজা, ডানে বামে ঘাড় কাত করে পর্যবেক্ষণ করে পুরুষটির মুখ। দুষ্টু হাসিতে থাকে রোজার দিকে। যারা গিয়ে ধীরে ধীরে হাত ধুয়ে আসে। প্লেটের খাবার বেড়ে এক লোকমা খাবার তুলে দেয় রোজার সামনে। আপাতত খেয়ে শক্তি সঞ্চয় করো পাখি, এরপর আরো সুযোগ হবে। কিছুটা মুচকি আসে রোজা। কেন নয় সুইটহার্ট, আমি প্রস্তুত তোমার আসরের জন্য। কপাল ভিজায় ভাঁজ পড়ে যারার। সেদিকে পাত্তা না দিয়ে রোজাকে খাওয়াতে ব্যস্ত হয় সে। শত্রু হাতে বিষকেও মনে হয় মিষ্টি মনে হয়, তাই না সুইটহার্ট? সন্দিহান চোখে রোজা নিজের দিকে তাকায় যারা। টুক করে টিপে বেককল হাসি হাসে আবারও। না মানে, বলছিলাম খাবারগুলো ভীষণ সুস্বাদু। বিকালে আলো পেরিয়ে সন্ধ্যার আগমন ঘটে। আনন্দমহলে চারপাশটা আলোয় সজ্জিত। চারপাশে ঘিরে বসে রয়েছে বেশ নামি দামি লোক। ইব্রাহিম তালুকদার পাশে বসে আসরে বসে বোতল হাতে বকবক করছে। ঠিক তার পাশেই হালকা পাতলা এক লোক বসা, পরনে স্যুট টাই। বয়স কত হবে? এই 30-32। ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে ইব্রাহিম তালুকদারকে উদ্দেশ্য করে বলে, আজকে আসরে টুইস্ট কোথায়? তালুকদার সাহেব মুচকি আসে ইব্রাহিম তালুকদার। কপালে কিছুটা ভাঁজ রেখে তাকায় ওপরের ঘরের দিকে। অতঃপর সামনের দিকে তাকিয়ে হালকা পাতলা লোকটিকে উদ্দেশ্য করে বলে, আরে ধৈর্য ধরুন সাহেব, ধৈর্য ধরুন। ধৈর্যের ফল মিষ্টি হয়। আজকে আপনাদের জন্য মিষ্টি অপেক্ষা করছে। সে একটা জিনিস। ঠোঁট গলিয়ে শয়তানি হাসে সে। হ্যাংলা পাতলা লোকটির মুখে ইব্রাহিম তালুকদার আসর ছেড়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। দোতলা ঘরে দরজাতেই সাজানো হচ্ছে বাহারি রঙে, সাথে গা ভর্তি গহনায় তৈরি হচ্ছে বাইজি ঘরের কোনো বাইজি কন্যার মতো করে সাজানো সাদা রঙের এক চুড়িদারে। যারা বেশ যত্ন নিয়ে সাজাচ্ছে রোজাকে। রোজার যেন বাধা দেওয়ার মতো মেয়ে নয়, ফুটিয়ে নিজেকে। লম্বা চুলগুলি বেনুনি বেঁধে দেওয়া হয়েছে।
পুরো ঘর জুড়ে এক মিষ্টি গন্ধ মিশে আছে। রোজার সামনে বেশ বড় এক ড্রেসিং টেবিলে ফুটে উঠেছে তার মুখের প্রতিফলন। কেমন যেন অপরিচিত লাগছে। সোনালী রঙের ঝুমকা কানে দুলছে, কপালের মাঝখানে ছোট্ট এক টিপ, গলায় বসানো হয়েছে ভারী পাথরের নেকলেস যা তার বুক ঢেকে রেখেছে প্রায়। হাত ভরা চুড়ি, সাথে টুংটাং শব্দ করছে। কোমরে বেঁধে দেওয়া হয়েছে সোনালী রঙের কোমরবন্ধ, যা শরীরে আরো বেশি বেঁধে রেখেছে গোপন শৃঙ্খলের মতো। পায়ে জড়ানো ঘুঙুর সামান্য নড়তেই যেন ঝুনঝুন শব্দ তোলে। রোজার কাঁধের উপর হালকা কিছুটা ঝুঁকে বেনিতে লাল সাদা গাঁদা গোলাপে গুজে দেয় যারা। রূপ যেন ধরছে না মেয়েটার। এই যেন এক সাক্ষাৎ পরিদেখা মিলেছে। সাদা চুড়িদারের ভাঁজে গহনার ঝিলিক, চোখের কাজল, গভীর যেন এক অদ্ভুত জ্যোতি হারিয়ে লুকিয়ে আছে। যারা থেমে গেছে, তার হাতে থাকা চিরুনি মাঝে আকাশে থেমে চোখ শুধু রোজার মুখে আটকে আছে। সাজানো শেষ হতে কয়েক মুহূর্ত ঘরটা যেন নিস্তব্ধ হয়ে শুধু দূরে কোথাও ঘুঙুরের ক্ষীণ শব্দ আসছে। যারা ধীরে ধীরে রোজার পাশে ঘুরে যেন প্রতিটি দিক থেকেই অপরূপ দেখতে লাগছে তাকে। রোজা ঠোঁট সামান্য কাঁপছে, শ্বাস ধীরে ওঠানামা করছে, চোখ ভয়ঙ্কর রকমের শীতল। বসা থেকে উঠে দাঁড়ায় সে, কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়ায় যারার সামনে। রোজা হালকা ঝুঁকি আর ওপরে ওঠানামা দেখে বলে, সাহায্য মনে ধরেছে তোর? ভরকে যায় যারা, কেন জানে না। রোজাকে সে একদম বুঝে উঠতে পারে না। যারার বুকের ভেতর কেমন অদ্ভুত শিরশির করছে। দরজা টোকা পড়ে, সকলের মনোযোগ ক্ষুণ্ণ হয়। যারা এগিয়ে যায়, দরজা খোলে। ইব্রাহিম তালুকদার এসেছে। বাবা তুমি? নেশা না চড়লেও কেমন যেন দুলছে ইব্রাহিম তালুকদার। ব্যাককলে হাসি এসে তাকায় যারার দিকে, ভাঙা ভাঙা গলায় বলে, হ্যাঁ মাই গার্ল, রাতের অতিথিকে জলদি নিচে পাঠাও। নাক শিখিয়ে যারা ইব্রাহিম তালুকদারের মুখে হাতে ভেতে মদের গন্ধ দূর করে। দূর হতে পুরো কাহিনী দেখছে কোনো কারণে যারাকে ভীষণ মনে ধরেছে। এমন আপাতত এই চিন্তা সে মাথা থেকে সরিয়ে বাঁচানোর চিন্তায় মশগুল সে। তুমি যাও, আমি আসছি ওকে নিয়ে। যারার কথায় কুটিল হাসি ইব্রাহিম তালুকদার। কোনো প্রকার কথা না বলেই সে চলে যায়। নিচে হতে মিউজিকের শব্দ কানে আসছে। এদিকে রোজা গুনগুনিয়ে সুর মেলাচ্ছে সেই গানে। আয়নায় একবার পরখ করে নেয় নিজের সাজসজ্জা। যারা সে হাত টেনে ধরে মুখোমুখি করে দাঁড় করায় রোজাকে। ভয় করছে না তোর? ভুলে যেও না। ফিক করে ঠোঁট গলিয়ে কিছুটা মুচকি হাসে রোজা। সহসা হাত রাখে যারার কাঁধে। দরজার দিকে যেতে যেতে বলে, ভুলে যেও না আমি তোমার শত্রু। শত্রুর প্রতি এত মায়া থাকা ঠিক নয়, তবে ভুল কিছুও নয়। রোজার হাত নামিয়ে তার ছেলের এক হাসি আসে যারা। বঙ্কুর হৃদয় আর ব্যথার্ত মন নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে রোজার চোখে। অজান্তে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, আর যদি আমার ভালোবাসা তোমায় না চাইতো, তবে বিশ্বাস করো আমি তোমায় কখনোই এই নরপিচাসদের মাঝে ছেড়ে দিতাম না। আমি তাকে ভীষণ ভালোবাসি, আর সে তোমাকে ভালোবাসে। মুচকি হাসে আরও। কিছুটা কাছে এসে আবারও ঝাড়ার কাঁধে হাত রাখে রোজা। বেশ শান্ত কণ্ঠে বলে, চলো তবে। ছন ছন শব্দে রোজার দিকে তাকিয়ে আবারও দৃষ্টি ঘুরিয়ে নেয়। বিনা বাক্যে হাঁটা ধরে বাহিরের পানে। আসর যেন ধীরে ধীরে তুঙ্গে উঠেছে। লাল নীল আলোয় সাজানো ঘর জুড়ে ছড়িয়ে আছে এক ধরনের উষ্ণতা। গোপন সাজানো কোণে কোণে যেন ভিড় করছে বড় ব্যবসায়ীদের মুখে লালচে আভা। ধোঁয়ায় ভরে গেছে পুরো ঘর। কেউ দুয়ার কুণ্ডলি ছেড়ে ভাবলেশীনভাবে চোখে মেয়েদের দিকে তাকিয়ে আছে। আবার কেউ ঝকঝকে গ্লাসে ধীরে ধীরে ওয়াইন চুমুক দিচ্ছে। মাঝে মাঝে গালিচা বিছানো ফাঁকা জায়গায় কয়েকজন মেয়ে পায়ে ঘুঙুর বেঁধে তালে তালে নাচছে। ঘরে হালকা ধূপ, অ্যালকোহল মিশ্রণ গন্ধে যেন ঘুরঘুটে ঝনঝন মিশে আছে। এক অদ্ভুত মোহময় আবহ তৈরি হয়েছে। এক দুই পাশে মেয়ে সোহাগী হাসিতে অতিথিদের কানে কানে কিছু বলছে, আর অন্য পাশে গানের সুরে তুলছে পর্দা। ওই তো এক পাশে বসা এক মাঝবয়সী লোক কাওয়ালি ধরেছে। তার গান যেন পুরো আসরের এক চমকা। যারা দ্রুত হাতে টেনে নিয়ে আসছে রোজা, যার হাতে শক্ত করে ধরা রোজার কবজি। উপরতলার ঘর থেকে নিচে নামার প্রতিটি ধাপে রোজার পায়ের ঘুঙুরের হালকা শব্দ বেজে উঠছে। যারা মিশে মিশে যাচ্ছে আসরের ভেতরে গানের তালে। হঠাৎ কাওয়ালির তালে চলা গানের স্রোত থেমে গেল। মাত্রই সুর ডুবে যাচ্ছিল ইব্রাহিম তালুকদার ওয়াইনের গ্লাসে চুমুক ঢুকাতে
চোখ বুজে সুরের ওঠানামা মাপছিলেন। গান থামতেই যেন এক অস্বস্তিতে চেপে ধরেছে। ঠোঁটের কোণে অল্প বিরক্তি স্পষ্ট হলো। ঠিক তখনই চোখ গেল সিঁড়ির দিকে। লাল নীল বাতি ছায়ামেঘা ঘিরে রোজাকে টেনে নিচে নিয়ে আসছে যারা। রোজার শ্বাসটা আজ অদ্ভুতভাবে চমক দেখাচ্ছে। সাদা চুড়িদারে, গলায় সোনালি রঙের গহনা, চোখে ঘন কাজল, ঠোঁটের রক্তিম আভা, যেন আলো ছায়ার অন্ধকারের মাঝে ঢাকা পড়া এক লাশময়ী নারী। ইব্রাহিম চোখে কয়েক মুহূর্ত স্থির রইল তাদের ওপর। তারপর কঠিন ঠোঁটের কোণে টেনে আনলে কুণ্ঠিল এক হাসি। ঘরে উপস্থিত কয়েকজন অতিথিও সেই দিকে তাকিয়ে আছে। কেউ চাপা স্বরে ফিসফিস করছে, কেউ মাপছে রোজাকে তাদের দৃষ্টিতে। ইব্রাহিম তালুকদার ধীরে ধীরে গ্লাসে তুললেন, কিন্তু সিঁড়ি ছেড়ে গেল না একবারের জন্য। ঘরের কুঞ্চন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যারা রোজাকে এনে দাঁড় করালো ঘরের মাঝখানে। লাল নীল আলোয় রোজার মুখটা যেন এক অদ্ভুত আভায় ঝলসে উঠেছে এদিকে। চারপাশে চোখগুলো ক্ষুধার্ত শিকারীর মতো তাকিয়ে আছে তার দিকে। ঢালু পায়ে এগিয়ে এলো ইব্রাহিম তালুকদার। হাতে এখনো অর্ধেক ভরা গ্লাস, ঠোঁটে মদ ভেজা হালকা হাসি। রোজার সামনে এসে দাঁড়াতে ঘরের ভেতর যেন এক ধরনের নীরবতা এলো। ইব্রাহিম ধীরে ধীরে হাত বাড়িয়ে রোজা লম্বা আঙ্গুল বুলিয়ে ফিসফিসিয়ে বলল, এসেছো তবে? বাপের বয়সী এক লোকের মুখে এমন বাজে কটূক্তি প্রশংসায় রোজার মুখে ব্যঙ্গ নেই। ঠোঁটে সে চিরচেনা বাঁকা হাসি, তাচ্ছিল্য শিক্ষ সুর। হঠাৎই রোজার ডান হাতের বাহু শক্ত করে চেপে ধরে ইব্রাহিম তালুকদার। নির্দয় এক ভঙ্গিতে রোজার শরীরটা কিছুটা ঘুরিয়ে দিলেন। পায়ের ভারসাম্য তুলতে নষ্ট হয়ে গেল। সে হোঁচট খেয়ে ধপ করে পড়ে গেল চকচকে ফ্লোরে। মাতাল কণ্ঠে হাত উঁচিয়ে ঠোঁটে কুণ্ঠিল হাসি মেখে ইব্রাহিম তালুকদার বলে, নাচো। আজই আসরে প্রধান আকর্ষণ তুমি, তোমার রূপ। ঘরের এক কোণে কেউ মদের গ্লাসে ঠোকাঠুকি করছে, চারপাশে বিদ্রুপে কেউ ঢেউ বয়েছে, একটু নড়াচড়াও নেই। রোজার চোখ দুটো তীব্র শীতল। হঠাৎ করেই আবার বেজে উঠল কাওয়ালি। তবলায় প্রথম আঘাতেই যেন রোজার শরীরের ভেতর জমে থাকা সমস্ত আগুন ছড়িয়ে পড়ল। কাওয়ালির তাল তুলতেই নাচে তোলে পায়ের সাথে সাথে পুরো ঘরে ছড়িয়ে পড়ে ঘুঙুর বেজে ওঠার শব্দ। লাল নীল আলোয় তার চোখ ঝলসে ওঠে অদ্ভুত এক দৃপ্তি। সুরের ওঠানামার সাথে সাথে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, একটু একটু করে এগিয়ে আসে আসরের মাঝে। ইব্রাহিম তালুকদার তখনও আসরের মাঝে দাঁড়ানো। রোজা একেবারে ইব্রাহিম তালুকদারের সামনে। চারপাশে ছোটগুলো শিশিরের উল্লাসে ভরা। এদিকে রোজা মত্ত, তার শরীরের ফাঁদ পাচ্ছে। সে হালকা ঘুরে চারপাশে এক চক্কর দিল। বাতাসে ঘুরে উঠল তার লম্বা চুলের সুগন্ধ। তারপর ঝুঁকে এসে ইব্রাহিমের কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, যে নারী যত বেশি রূপবতী, সে নারী ঠিক তত বেশি বিষাক্ত। এক ছবলেই মৃত্যু নিশ্চিত, প্রস্তুত নিন। ধীরে ধীরে তীব্র হতে থাকে কাওয়ালির সুর। রোজা হাত পা দুলিয়ে নৃত্য করতে থাকে। তালে তালে বেজে চলেছে ঘুঙুর। অপর পাশে নেশায় ডুবে যাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা। সুরটাই থাকলেও নির্ঘাত এক জায়গায় একটা জানোয়ারের থেকেও কম নয়। ঘেন্না হচ্ছে রোজার, তবে নিজেকে বাঁচাতে শান্ত থাকতে হবে তাকে। থেমে যায় তবলার সুর। বৃদ্ধা চেঁচিয়ে ওঠে। প্রখর হাতে কাওয়ালির কাছে ধীরে ধীরে সুরের তালে আবারও মেতে ওঠে আসর। বৃদ্ধার কণ্ঠে যেন এক ধরনের ক্রমন্তনা, সুরের ঢেউ লাগিয়ে দেওয়া হয়েছে। ফিরে আসে মানুষের বুকের ভেতর। রোজা দ্বিতীয়বারের মতো নাচে তাল তুলতে ঘুঙুরের ঝংকার মিলে তবলার আঘাতে। তার চিতল যেন মোহময় পদক্ষেপ সুরের তালে আঙুল বুলিয়ে দিচ্ছে। এক একে ঘরের কোণ থেমে যায়। মেয়েরা এগিয়ে এলো। রোজার চারপাশে অর্ধচন্দ্র তৈরি করে তালে তালে নাচতে শুরু করলো। লাল নীল ঘূর্ণন আলোয় চুড়িদারের চমকালো গহনায় মিলিয়ে যাচ্ছে ভেসে আসা হাসি। শব্দগুলো কাওয়ালি গানে। ওইদিকে ব্যবসায়ীরা মদের গ্লাস হাতে একে একে তালে লাগলো নেশার সমুদ্রে। কারো চোখ অন্ধ, কারো বন্ধ, কারো হাতে গ্লাস স্থির, কারো মাতাল কোণে ফুটে ঝুলে আছে হাসি। টেবিলের ওপর বরফ গলে পানি হয়ে পড়ছে। কেউ খেয়াল রাখছে না। মদের গন্ধে এত ভারী হয়ে গেছে, ধূসর গন্ধ উঠে গেছে চারপাশে। রোজার চোখ জোড়া ধীরে ধীরে লাল হতে থাকে। নিখুঁত চোখে পর্যবেক্ষণ করতে থাকে ঘরের প্রতিটি কোণা। তার পায়ে, তার দেহে, তার মুখের অভিব্যক্তি সবাই যেন হিসাব বোঝাচ্ছে ছন্দের। চারপাশে মদের ধোয়া আর মাতাল উচ্ছে ঢেক। আসরে যে ভেতরে লুকিয়ে রাখা এক অদৃশ্যতা।
লোকেশন আবার ট্যাগ করছে নির্ণয়। জিপিএস এর শেষ সিগন্যাল দেখিয়েছে এক রাজকীয় পুরনো দিনের গৌরবময় বাড়িটিকে। বেশ কিছুক্ষণ আগে থেকে তার গাড়িতে এসে থেমে গেছে বাড়ির সামনে, তবে দরজা খোলেনি। ভেতরে আলো আধারি ফাঁক গুনে চারপাশে নড়াচড়া মারছে। কিছু সময় বাদে ধীরে ধীরে নিজের মুখোশাড়ালে ঢেকে ফেলে নেয় সে। কালো কাপড়ে মুখের অর্ধেক ঢাকা, চোখে কেবল স্থির শিকারীর দৃষ্টি। এদিকে রোহান এসে পৌঁছেছে, তবে কিছুটা পরে। আজকে তাদের দুজনের গন্তব্য একই, তবু তার একসাথে নয়। একে অপরের উপস্থিতি নিয়েও বেশ বিরক্ত। অপরদিকে ইব্রাহিম তালুকদার আজ নিজের সাপ দিয়া তো মত্ত ধ্বংস খেলছে। নিজের সাপ দিয়ে এ ধ্বংসের মত্ত খেলছে, যে খেলায় বহু বছর আগে হারিয়েছিল 5টি প্রাণ। আজ তার দুই পুরুষের মধ্যে প্রাপ্য ঝগড়া নেই, কিন্তু শত্রুতা কি এটা আসলে অনেক দিনের। নির্ণয় ধীর পায়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। অন্ধকারের মধ্যেই নিজেকে মিলিয়ে নেয়। রোহানও তার কয়েক মুহূর্ত পরে বের হলো গাড়ির ভেতর থেকে। গাড়ির হলুদ আলোতে দুজনেই ঠিক মুখোমুখি, যেন পাশাপাশি দাঁড়ানো বাঘ আর সিংহ। দুজনের চোখে একই তীব্রতা, শিকারীর স্থিরতা। তবে যতই হোক, রাজস্ব কিন্তু সিংহের। ক্ষমতা অর্জন, গর্জনের প্রতিধ্বনি সব তার নিজেকেই বুঝে নেয়। এক মেয়ের জন্য পাগল হয়ে এই দুই প্রাণ। রক্তের অহংকার যখন দখলদারিতে জড়িয়ে গেছে তাদের জীবন, ভালোবাসা সেই সব দেখায় তুচ্ছ। কারণ যেটুকু আছে তার ভেতর নেই কোমলতা, আছে কেবল অধিকার আর দখলের যুদ্ধ। দুজনের কারণেই কোনো কমতি, একজন বন্য মানুষের মতো, অন্যজন বরফ ঢাকা বিষের মতো। রিয়ান কিছুটা এগিয়ে এসে হাত রাখলো নির্ণয়ের কাঁধে, চোখ ঠান্ডা, কৌতূহল। সামনে দাঁড়ানো রোহান, সে কিছুক্ষণ নীরবে মেপে নিল। কোনো কিছু যেন রিহানের চোখে আড়াল হয় না। সে এক পা করে এগিয়ে যায়, গাড়ির সাথে হেলান দেয়। ফোঁস করে শ্বাস ছাড়ে নির্ণয়। এর আগে গজগজ করতে করতে সে বাঁকা হেসে রিহান কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলে, গন্তব্য যখন এক, শিকারও যখন এক, নিশানাও তো একটাই। তবে কি আমাদের এক হয়ে কাজ করাটাই শ্রেয় নয়? রেহানের দিকে তেড়ে যেয়ে নির্ণয়ে যে এই প্রস্তাব নেয়, একদম মেনে নিতে পারছে না সে। তবে মাঝপথে বাধা দেয় রিয়ান। ভাই, কি করছো কি? নির্ণয়ের বুক ওঠানামা করতে শুরু করেছে, চোখ এখনো রিয়ানের দিকে স্থির। মাথা ঠান্ডা করো, ও ঠিক কথাই বলেছে। ভেতরে রোজ কি অবস্থায় আছে আমাদের কারোই জানা নেই। বাঁকা হাসি খেলে রোহানের ঠোঁটে, গলায় হালকা কাশি মিশ্রিত করে বলে, বোঝাও শালাবাবু, বোঝাও। ভেতরে কিন্তু আমার জান পাখি রয়েছে, তার বিন্দু পরিমাণ ক্ষতি চাই না আমি। বোঝাও তোমার ভাইকে। তার চোখে এক অদ্ভুত শীতলতা দৃষ্টি, যেন কথার আড়ালে ছুরি লুকিয়ে রেখেছে। চারপাশের বাতাস ভারী হয়ে আসে। রিয়ানের বুকের ভেতর কেমন ঠান্ডা কাঁপুনি ধরেছে। হঠাৎ কালো কাপড়ে মোড়া এক অচেতন অবয়ব দেখা মেলে বাড়ির প্রবেশদ্বারের কাছে। সেদিকে তাকিয়ে নির্ণয়ে থমকে যায়। তার দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে ওঠে। ঠোঁটের কোণে সতর্কতার ছাপ, ইশারা দেয় রিয়ানকে। দরজার দিকে তাকাতেই বলে। রিয়ানও থেমে যায়, শরীরের সব পেশি টান হয়ে ওঠে। মুহূর্তে রিয়ান রোহানের চোখের ভাষায় যোগাযোগ করে, নীরব, তীক্ষ্ণ এবং প্রস্তুত। পরেই যেন বোঝা যায় ওই কালো মানুষটা শত্রু নয়। কিছুক্ষণ পরেই যে বোঝা যায় কালো পোশাকধারী লোকটি শত্রু নাকি বন্ধু।